আচ্ছা, দিনটা শুরু হয় কি দিয়ে? অনেকেরই হয়তো সকাল সকাল ফোনটা হাতে নিয়ে দেখেন এক গাদা নোটিফিকেশন, ক্রেডিট কার্ড বিল, লোনের ইএমআই, অ্যাকাউন্টে ব্যালেন্স কম, মানে এই সব আর কি। হ্যাঁ, আর এগুলো দেখলেই বুকের ভেতর কেমন যেন একটা চাপ লাগে, তাই না? একদম। টাকা নিয়ে এই যে একটা সার্বক্ষণিক চিন্তা, এটা যেন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আসলেই মনে হয় যেন একটা বোঝা নিয়ে ঘুরছি। মাসটা কিভাবে চলবে, সব বিল সময় মতো দেওয়া যাবে কিনা, এইগুলোই মাথায় ঘোরে। ঠিক। তো এই চাপ থেকে বেরোনোর রাস্তা খুঁজতেই আজ আমরা একটু আলোচনা করব রামিত শেঠির লেখা আই উইল টিচ ইউ টু বি রিচ বইটা নিয়ে। মানে বইটার কিছু মূল ভাবনা আর কি। বইটা কিন্তু ওই রাতারাতি কোটিপতি হওয়ার ফর্মুলা দেয় না। না না, একদমই না। বরং উদ্দেশ্যটা হলো টাকাকে কিভাবে দুশ্চিন্তার কারণ না বানিয়ে জীবনের একটা দরকারি টুল হিসেবে ব্যবহার করা যায় সেটাই বোঝা। আমরা বইয়ের কিছু নির্দিষ্ট আইডিয়ার ওপর ফোকাস করব। মানে মূল কথাটা হলো অনেক অনেক টাকা থাকতেই হবে এমন নয়, বরং টাকাকে এমনভাবে ম্যানেজ করা শিখতে হবে যাতে সেটা আমাদের জন্য কাজ করে, আমরা টাকার জন্য না। একটা স্বস্তির জায়গা তৈরি করার কি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? বিরাট ধনী না হয়েও কি এই আর্থিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব? টাকাকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়? অবশ্যই যায়। আর সেখানেই লেখক প্রথম যে রাস্তাটা বাতলেছেন সেটা হলো টাকার চিন্তাটা মাথা থেকে নামিয়ে একটা সিস্টেমের উপর ছেড়ে দেওয়া। সিস্টেম মানে হলো অটোমেশন, একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা। অটোমেশন, এটা শুনতে বেশ ভারী শোনায়। মানে সেটআপ করা কি খুব ঝামেলার? না, শুরুতে হয়তো একটু সময় দিতে হবে, কিন্তু একবার যদি ঠিকঠাক করে নেওয়া যায়, ব্যাস জীবন অনেক সহজ। কিভাবে কাজ করে এটা একটু যদি ভেঙে বলেন। ধরুন আপনার মাইনে বা আয় মাসের শুরুতে অ্যাকাউন্টে এলো। অটোমেশন মানে হলো সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা, মানে আগে থেকে ঠিক করে রাখা অ্যামাউন্ট নিজে নিজেই আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। ও আচ্ছা। শুধু সেভিংস না, ইনভেস্টমেন্টে চলে যেতে পারে, জরুরি বিলগুলো পেমেন্ট হয়ে যেতে পারে। মানে আপনাকে আর মনে করে করে টাকা সরাতে বা বিল দিতে হবে না। তার মানে প্রতি মাসে এই চিন্তাটা আর করতে হবে না যে টাকাটা সরাতে হবে বা বিল দিতে ভুলে গেলাম কিনা। একদম। লেখক একটা দারুণ উদাহরণ দিয়েছেন ওই রুটি বানানোর মেশিনের। হ্যাঁ, মনে পড়ছে। হাতে বানালে কি হয়, মাপ হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু মেশিনে সব ঠিকঠাক দিয়ে দিলে প্রায় একই রকম রুটি বেরোয় প্রতিবার। ঠিক। টাকার অটোমেশনও ঠিক সেরকম। এটা আপনার খরচে আর সঞ্চয় একটা শৃঙ্খলা আনে, প্রতি মাসে সিদ্ধান্ত নেওয়ার চাপটা কমায়। ভাবুন তো, মাসের শুরুতেই যদি সেভিংসের টাকাটা আলাদা হয়ে যায়, বাকি মাসটা কত নিশ্চিন্ত লাগে। এটা কিন্তু দারুণ কাজের জিনিস মনে হচ্ছে। ওই যে মাস শেষে হিসেব মেলে না, টাকা কোথায় গেল, সেই হতাশাটা হয়তো কমবে। হ্যাঁ, কিন্তু অনেকের মনেই তো এই প্রশ্নটা আসে, মানে আমার যা আয় তাতে আর অটোমেট করার মতো থাকে কি? সামান্যই তো আয়। বা অনেকে ভাবে আগে আয়টা বাড়ুক, হাতে কিছু টাকা জমুক, তারপর দেখা যাবে। ঠিক যেমন ওই সায়নের গল্পটা ছিল সোর্সে। ভালো আয়ের অপেক্ষা করতে করতে শুরুই করছে না। আর এখানেই লেখক দ্বিতীয় জরুরি পয়েন্টটা বলছেন, অপেক্ষা করা চলবে না, শুরু করতে হবে অল্প দিয়ে, কিন্তু শুরু করতে হবে আজ। অল্প দিয়ে মানে কতটা অল্প? 100 টাকা? হ্যাঁ, 100 টাকা বা তার থেকেও কম, যদি 10 টাকাও হয় সেটাও সরাতে হবে। আসল জিনিসটা পরিমাণ নয়, আসল হলো অভ্যাসটা তৈরি করা। অভ্যাস? হ্যাঁ, অভ্যাস। একবার যদি অল্প করে জমানোর অভ্যাস হয়ে যায়, তখন আয় বাড়লে পরিমাণটা বাড়ানো অনেক সহজ। যে ওই ভালো সময়ের অপেক্ষা করে, তা শুরুটাই করা হয় না। কিন্তু এই অল্প অল্প করে জমিয়ে কি হবে? মানে এটা কি সত্যি ম্যাটার করে? এখানেই তো মজাটা। অল্প করেই কিন্তু বড় হয়, যাকে বলে চক্রবৃদ্ধির সুদ বা কম্পাউন্ডিংয়ের পাওয়ার। ও, কম্পাউন্ডিং। হ্যাঁ, ধরুন আপনার জমানো 100 টাকা বেড়ে 105 টাকা হলো। পরের বার সুদটা কিন্তু ওই 105 টাকার ওপর আসবে, শুধু 100 টাকার ওপর নয়। আচ্ছা আচ্ছা। অটোমেশন মানে সিস্টেম তৈরি করা। আর দ্বিতীয়টা হলো অল্প দিয়েই হোক কিন্তু শুরু করা, অভ্যাস তৈরি করা। একদম, ভিতটা পাকা করা আর কি। বেশ, কিন্তু জীবন তো শুধু জমানো নয়, খরচও তো আছে। আর খরচ করতে গেলেই বিশেষ করে নিজের পছন্দের কিছুতে কেমন যেন একটা কিন্তু কিন্তু ভাব আসে, একটা অপরাধ বোধ। হ্যাঁ, মনে হয় টাকাটা বুঝি নষ্ট হলো। ঠিক।
এখানেই লেখক একেবারে উল্টো কথাটা বলেছেন। তিনি বলছেন খরচের সময় এই গিল্টি ফিল করার কোনো দরকারই নেই। বলেন কি তাহলে? বরং যা আপনি সত্যিই ভালোবাসেন, যা আপনার জীবনে আনন্দ আনে, অভিজ্ঞতা দেয়, তার পেছনে মন খুলে খরচ করুন, এমনকি এলাহিভাবে খরচ করুন। এলাহি খরচ, কিন্তু একটা শর্ত আছে বললেন যেন। হ্যাঁ, শর্ত আছে। শর্তটা হলো আপনাকে সচেতন খরচ বা কনসিয়াস স্পেন্ডিং করতে হবে। এর মানে যেসব জিনিসের উপর খরচ করে আপনার বিশেষ কিছু যায় আসে না বা যেগুলো আপনার জীবনে তেমন কোনো ভ্যালু অ্যাড করে না, সেগুলোর খরচ নির্মমভাবে ছেটে ফেলতে হবে। নির্মমভাবে ছাঁটা মানে কি ধরনের খরচ? ধরুন এমন কিছু সাবস্ক্রিপশন আছে যে আপনি ব্যবহারই করেন না, অথবা রোজ বাইরে কফি খান, কিন্তু সেটা আপনার খুব পছন্দের কিছু না, জাস্ট অভ্যাসবশত। হতে পারে। এই ধরনের খরচগুলো খুঁজে বের করে বাদ দিতে হবে নির্দয়ভাবে। আর সেই বাঁচানো টাকাটা? সেই টাকাটা জমিয়ে রাখুন বা খরচ করুন সেই সব জিনিসের জন্য যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। ধরুন ঘুরতে যাওয়া, কোনো শখের জিনিস কেনা, ভালো বই পড়া, প্রিয়জনদের সাথে দারুণ সময় কাটানো। ওই যে অর্ণব আর মিতুলের উদাহরণটা ছিল। ঠিক ধরেছেন। অর্ণব হয়তো লেটেস্ট গ্যাজেট কিনে সাময়িক আনন্দ পায়, কিন্তু বছর শেষে দেখে হাতে কিছুই নেই। হ্যাঁ, পুরনো মডেল ছাড়া। আর মিতুল হয়তো সেই টাকা জমিয়ে বছরে একবার কোথাও ঘুরতে যায়। সেই অভিজ্ঞতা, সেই স্মৃতিগুলো তার জীবনকে অনেক বেশি অর্থবহ করে তোলে। লেখকের কথাটা খুব দামি। স্পেন্ড এক্সট্রাভেগেন্টলি অন দ্য থিংস ইউ লাভ, কাট মার্সিলেসলি অন দ্য থিংস ইউ ডোন্ট। মানে যা ভালোবাসেন সেখানে দিল খুলে খরচ করুন, যা ভালোবাসেন না সেখান থেকে খরচ কমান নির্দয়ভাবে। আব্বাহ, খরচের এই আইডিয়াটা তো দারুণ। মানে টাকা বাঁচানো মানে শুধু কিপটেমি নয়, বরং নিজের কাছে যা গুরুত্বপূর্ণ তার জন্য রিসোর্স তৈরি করা। ঠিক তাই, নিজের মতো করে একটা সমৃদ্ধ জীবন যাপন করা। আচ্ছা, এই যে এত কথা হলো টাকা নিয়ে, অটোমেশন, সেভিংস, খরচ, একটা প্রশ্ন মনে আসছে। টাকা জিনিসটা আসলে কি? এটা কি ভালো না খারাপ? অনেক সময় তো মনে হয় যত নষ্টের গোড়া। লেখক এখানেও একটা দারুণ উপমা দিয়েছেন। টাকা হলো একটা হাতুড়ির মতো। হাতুড়ি? হ্যাঁ, হাতুড়ি কি নিজে ভালো বা খারাপ? না তো। এটা দিয়ে আপনি একটা ঘর বানাতে পারেন, আবার কারো ক্ষতিও করতে পারেন। ঠিক। ব্যবহারকারী ঠিক করে হাতুড়ির ফল কি হবে। টাকাও ঠিক তাই। এটা একটা শক্তিশালী টুল, একটা হাতিয়ার। মানে টাকা নিজে নিউট্রাল, আমরা ঠিক করি এর ব্যবহার। একেবারে। এর ঠিক ব্যবহার আপনাকে স্বাধীনতা দেবে, স্বপ্ন পূরণে সাহায্য করবে। আবার ভুল ব্যবহার, যেমন ধরুন অনেক বেশি ঋণ নেওয়া বা বেহিসেবি খরচ করা, আপনাকে বিপদে ফেলবে, চিন্তা বাড়াবে। তার মানে টাকাকে ভয় পাওয়ার বা ঘৃণা করার কিছু নেই, বরং একে বুঝতে হবে, ব্যবহার করতে শিখতে হবে। একদম। এটা আমাদের জীবনের লক্ষ্য পূরণের পথে একটা দারুণ সঙ্গী হতে পারে, যদি আমরা চালকের আসনে থাকি। তাহলে এই বইটা, মানে আই উইল টিচ ইউ টু বি রিচ, আমাদের এই হাতিয়ারটা ব্যবহার করতেই শেখায়? এটা কি শুধু থিওরি নাকি প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে? না না, এটা শুধু থিওরি না, খুবই প্র্যাকটিক্যাল গাইড। মানে কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার জন্য ভালো, ক্রেডিট কার্ড কিভাবে ব্যবহার করলে সুবিধে পাওয়া যায় ফাঁদে না পড়ে। ও, ক্রেডিট কার্ড নিয়েও আছে? তারপর ধরুন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ভয় না পেয়ে কিভাবে অল্প অল্প করে ইনভেস্ট করা যায়, সময়ের সাথে টাকা বাড়ানো যায়, এই সব কিছুই আছে। তার মানে শুধু কেন করতে হবে সেটা নয়, কিভাবে করতে হবে সেটাও বলা আছে। একদম। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়, বরং ধীরে ধীরে ধাপে ধাপে একটা সুস্থ, টেকসই আর্থিক জীবন কিভাবে গড়া যায় তারই একটা রোডম্যাপ, জীবনটাকে গুছিয়ে তোলার কথা বলে। পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে নিজেদের বর্তমান অবস্থাটা একবার খতিয়ে দেখা খুব দরকারি। লেখকও তো কয়েকটা প্রশ্ন রাখতে বলেছেন নিজেদের কাছে, তাই না? হ্যাঁ, এবং প্রশ্নগুলো খুব জরুরি। একটু অস্বস্তিকর হতে পারে উত্তরগুলো, কিন্তু দরকারি। যেমন প্রথম প্রশ্নটা হতে পারে, আমার টাকাটা প্রতি মাসে ঠিক কোথায় কোথায় যায়? সেটার কি স্পষ্ট ধারণা আছে আমার? নাকি মাস শেষে শুধু ভাবি, ইস, টাকাটা গেল কোথায়? দ্বিতীয়ত, যদি হঠাৎ করে আয় বন্ধ হয়ে যায়, মানে চাকরি চলে গেল বা অন্য কোনো বিপদ এলো, তখন হাতে যা আছে সেটা দিয়ে কতদিন চলবে?
সে এমার্জেন্সি ফান্ড বা ব্যাকআপ প্ল্যানটা কি রেডি আছে? আর সম্ভবত সবচেয়ে ভাবনার প্রশ্নটা হলো, জীবনটা কি এভাবেই কেটে যাবে? শুধু মাস গেলে মাইনে পাবো, খরচ করব, আবার পরের মাসের অপেক্ষা? নাকি টাকাকে নিজের হয়ে কাজ করানোর কোনো প্ল্যান করছি, মানে ইনভেস্টমেন্টের মাধ্যমে সম্পদ বাড়ানোর কথা ভাবছি? ঠিক, আমরা কি সারা জীবন টাকার পেছনে দৌড়াবো, নাকি এমন একটা ব্যবস্থা তৈরি করব যাতে একটা সময়ের পর টাকা আমাদের জন্য আয় করে আনে? এই প্রশ্নগুলো আসলেই আমাদের বর্তমান পরিস্থিতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হ্যাঁ, উত্তরগুলো হয়তো মনের মতো হবে না সব সময়, কিন্তু এগুলোই আমাদের কোথায় সমস্যা সেটা বুঝতে সাহায্য করে আর ঠিক পথে এগোতে মোটিভেট করে। লেখকের মেসেজটা খুব পরিষ্কার, অজুহাত নয়, অপেক্ষা নয়, আজই শুরু করতে হবে। ছোট করে হলেও। হ্যাঁ, ছোট করে হলেও শুরু করতে হবে, আর ধীরে ধীরে একটা ওয়ার্কিং সিস্টেম বানাতে হবে। তাহলে আজকের আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? আর্থিক স্বাধীনতা মানে কি শুধু অ্যাকাউন্টে অনেক টাকা থাকা? না, মোটেও সেটা নয়। আর্থিক স্বাধীনতা মানে হলো টাকা নিয়ে যে সারাক্ষণের টেনশন, যে উদ্বেগ, সেটা থেকে মুক্তি পাওয়া। আচ্ছা, মানে জীবনের জরুরি সিদ্ধান্তগুলো নেওয়ার সময় টাকার অভাব যেন পথ আটকে না দাঁড়ায়। নিজের ইচ্ছে মতো কিছু ঝুঁকি নেওয়ার বা সুযোগ নেওয়ার ক্ষমতা থাকা। সোজা কথায় নিজের শর্তে জীবনটা বাঁচা। আর রামিত শেঠির মতে সেই জায়গায় পৌঁছানোর রাস্তাটাও বেশ বাস্তবসম্মত। অটোমেশন, অল্প থেকে শুরু করা, আর সচেতন খরচ। একদম। এই তিনটে জিনিস যদি ঠিকমতো করা যায়, তাহলে টাকাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটা একদিনে হবে না, এটা একটা লম্বা জার্নি, অভ্যাসের ব্যাপার। কিন্তু ফলটা শুধু টাকার অঙ্কে নয়, তাই তো? একেবারেই। আসল প্রাপ্তি হলো মানসিক শান্তি, জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণটা ফিরে পাওয়া। আলোচনা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। আমরা যখন ধনী বা রিচ হওয়ার কথা বলি, তখন সবার আগে টাকার অঙ্কটাই মাথায় আসে। হ্যাঁ, কত আয়, কত সম্পত্তি। কিন্তু এই টাকার হিসাবের বাইরে আমাদের প্রত্যেকের কাছে সমৃদ্ধ জীবন বা রিচ লাইফের আসল মানেটা কি? সেটা কি দেশ বিদেশ ঘোরা, নাকি পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো, অথবা হয়তো কোনো প্যাশন ফলো করা, বা শুধু কোনো চিন্তা ছাড়া রাতে শান্তিতে ঘুমানো? ঠিক কোন স্বাধীনতাটা, কোন অভিজ্ঞতাটা আপনার কাছে সবচেয়ে দামি? এটা খুব ব্যক্তিগত একটা প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই উত্তরটাই তো ঠিক করে দেবে আমাদের আর্থিক পরিকল্পনার আসল লক্ষ্য কি হওয়া উচিত। একদম। নিজের কাছে এই সমৃদ্ধ জীবনের ছবিটা পরিষ্কার থাকলে টাকাকে সেই লক্ষ্যে ব্যবহার করা অনেক সহজ হয়ে যায়। কারণ দিন শেষে টাকা তো লক্ষ্য নয়, লক্ষ্য পূরণের একটা উপায় মাত্র।